পৃথিবীর ভয়ঙ্কর এক জেল। এই জেলে যাওয়া তো দূরের কথা, জেলের নাম শুনলেই বাঘা বাঘা আসামিরা কাঁপতে শুরু করে। তবে ব্র্যাডলি নামক এই লোকটি একদিন সেই জেলের মধ্যে ঢুকে যায় আর সেই জেলে থাকা এক ভয়ঙ্কর কয়েদিকে হত্যা করে। আসলে এক বিশাল গ্যাং তাকে ব্ল্যাকমেল করছিল আর তাকে দিয়ে এই ভয়ঙ্কর কাজগুলো করা ছিল। তবে শেষ পর্যন্ত ব্র্যাডলি সেই জেলের মধ্যে কিভাবে ঢুকলো এবং কয়েদিকে কিভাবে হত্যা করলো এবং তারপরে নিজেকে বাঁচানোর জন্য সে ওই গ্যাংস্টারদের সাথে কি করেছিল তার কাহিনী জানাতে আজকে আমি হাজির হয়ে গেলাম ব্লক সেল 99 মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যারা প্রিজন এসকেপ বা জেলের ভেতরে মারপিটের মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভি। কথা দিচ্ছি পুরো মুভি জুড়ে তোমাদের রক্ত টকবক করতে থাকবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ব্র্যাডলি নামক এক বিশাল দেহী মানুষকে দেখতে পাই। ব্র্যাডলি মানুষটা দেখতে যতটা শক্তপোক্ত তার জীবন ততটাই অগোছালো। সে যেখানে কাজ করে একদিন সকালে সে তার গাড়িটা ড্রাইভ করে তার অফিসে পৌঁছায়, কিন্তু গ্যারেজে ঢোকার পরেই সে দেখে তার বস দরজায় দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে কেমন যেন একটা অদ্ভুত নজরে তাকিয়ে আছে। বসের চাহনি দেখে ব্র্যাডলি বুঝতে পারে যে আজকে নির্ঘাত কপালে কোনো খারাপ রয়েছে। বস তাকে আড়ালে ডেকে নেয়, তারপর বলতে থাকে, দেখো ব্র্যাডলি, আমার ব্যবসা অনেকদিন ধরেই লাটে উঠেছে। আমার পকেটে ফুটো পয়সা নেই যে তোমাকে বেতন দেব, তাই আজ থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না। বসের কথা শুনে ব্র্যাডলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমনিতেই তার জীবনটা সারকার হয়ে যাচ্ছিল, তার উপরে এই চাকরি হারানোটা মানে একদম মরার উপরে খাড়ার ঘা। কিন্তু ব্র্যাডলি জানে যে বসের সাথে এখানে তর্কাতর্কি করে কোনোই লাভ নাই, তাই সে কোনো উচ্চ বাক্য না দিয়ে নিজের ব্যাগ গুছিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। চাকরি হারিয়ে মনমরা হয়ে সে যখন নিজের বাড়ির কাছে পৌঁছায় তখন সে এমন একটা দৃশ্য দেখে যে তার সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। সে দেখে তার স্ত্রী লরেন বাড়ির সামনে একটা গাড়ির ভেতরে বসে কারোর সাথে মোবাইল ফোনে চুপি চুপি কথা বলছে। লরেনের হাবভাব দেখে ব্র্যাডলির মনে খটকা লাগে। সে বেশ কিছুক্ষণ দূরে থেকে লরেনকে অবজার্ভ করে দেখতে থাকে। তবে এক পর্যায়ে তার ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায়। সে যখন এক পা দুই পা করে লরেনের কাছে যায় তখন তার চোখ চলে যায় লরেনের গলার দিকে। ব্র্যাডলি তার স্ত্রীর গলায় একটি লাল দাগ দেখতে পায়। দাগটা দেখে বুঝতে পারে যে কোনো একটা ছেলে হয়তো তার স্ত্রীকে লাভ বাইট দিয়েছে। মুহূর্তের মধ্যেই ব্র্যাডলির রক্ত মাথায় চড়ে যায়। সে লরেনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চেক করতে শুরু করে আর সত্যি সত্যি দেখতে পায় যে লরেন আসলে অন্য একটা পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এই কাহিনীগুলো দেখে রাগে অন্ধ হয়ে ব্র্যাডলি লরেনকে আগে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। এরপর সে যা করে সেটা দেখার পরে তোমার চোখ কপালে উঠে যাবে। রাগের চোটে ব্র্যাডলি একা হাতে আস্ত গাড়িটাকে ভাঙতে শুরু করে। সে খালি হাতে গাড়ির হেডলাইট থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত টেনে একদম কুচি কুচি করে ফেলে। ব্র্যাডলির এই তাণ্ডব দেখে যে কারো বুক শুকিয়ে যাবে। গাড়িটা টসনস করার পরে এবার ব্র্যাডলি ঘরে ঢোকে এবং লরেনকে বলতে থাকে, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করব তার ঠিকঠাক জবাব দিবে। একটা উত্তরও যদি ঘুরিয়ে ফিরে বলো তবে এর ফল ভালো হবে না। ব্র্যাডলি এবার জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কারো অ্যাফেয়ার চলছে? লরেন ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করে নেয় যে তার সাথে একটা ছেলের অ্যাফেয়ার চলছে। ব্র্যাডলি জানতে চায় কতদিন ধরে। লরেন জানায় প্রায় 3 মাস ধরে। লরেন তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে কেন সে এই পথে পা বাড়িয়েছিল। আসলে কিছুদিন আগে লরেনের গর্ভপাত বা মিসক্যারেজ হয়েছিল, যার কারণে সে ভীষণ ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর ব্র্যাডলি নিজের কাজে এতটাই ব্যস্ত থাকতো যে তার বউকে দেওয়ার মতো সময় তার হাতে ছিল না। আর ঠিক এই একাকিত্বের কারণেই লরেন অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। লরেনের কান্নাকাটি আর মিসক্যারেজের যন্ত্রণার কথা শুনে ব্র্যাডলির পাথরের মতো শক্ত মনটা মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে যায়। সে বুঝতে পারে লরেনের এই পথভ্রষ্ট হওয়ার পেছনে কোথাও না কোথাও হয়তো তার নিজেরই দায় রয়েছে। সে তার স্ত্রীকে সময় দিতে পারেনি, তার দুঃখগুলোকে ভাগ করে নিতে পারেনি। এই সকল কিছু ভাবতে ভাবতে ব্র্যাডলি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে। তারপর লরেনকে বলে, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা হয়েছে, চলো আমরা সবকিছু ভুলে নতুন করে শুরু করি। আজ থেকে আমাদের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, যা হবে সবকিছুই সামনাসামনি। লরেন তার এই কথায় রাজি হয়ে যায় এবং তাদের সম্পর্ক আবারও নতুন ভাবে শুরু হতে থাকে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ব্র্যাডলি তাকে
আসল দুঃসংবাদটা দেয়। সে জানায় যে তার চাকরি চলে গেছে আর এত দ্রুত ভালো কোনো কাজও পাওয়া সম্ভব নয়। তবে ব্র্যাডলি এখানে বলতে থাকে যে গ্রিল নামক তার একজন পরিচিত বন্ধুর সাথে কথা হয়েছে যে ড্রাগ ক্যারিয়ার হিসেবে কাজ করে। ব্র্যাডলিও সেই লাইনে ঢোকার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে লরেন তাকে বারবার নিষেধ করতে থাকে যে দোহাই তোমার, তুমি কোনো ইলিগাল কাজে জড়াবা না। যদি তোমার কোনো বিপদ হয় তবে আমি কাকে আঁকড়ে ধরে বাঁচবো। কিন্তু ব্র্যাডলির সামনে তখন কোনো পথ খোলা ছিল না। সংসারের খরচ চালাতে গেলে তাকে এই অন্ধকার জগতে পা বাড়াতেই হবে। এভাবেই দেখতে দেখতে 8টি মাস কেটে যায়। এই 8 মাসে ব্র্যাডলির পুরো জীবন একদম 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। এখন সে নাম করা একজন ড্রাগ ক্যারিয়ার হয়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে সে এক ডিলারের কাছ থেকে ড্রাগ পৌঁছে দিত অন্য ডিলারের কাছে, আর তার বিনিময়ে সে কামাই করত কারিগরি টাকা। ফলাফল যা হবার তাই হয়েছে। এখন তাদের ভাঙাচোরা ঘরের বদলে মাথা গোজার জন্য আছে এক বিশাল আলিশান বাড়ি আর গ্যারেজ ভর্তি নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি। ব্র্যাডলি এখন লাক্সারি লাইফ লিড করা শুরু করেছে। সব থেকে খুশির খবর হলো যে লরেন আবারও প্রেগনেন্ট হয়েছে। তাদের অনাগত সন্তানের অপেক্ষায় দুজনের দিন খুব ভালোই কাটছিল। একদিন ব্র্যাডলি যখন লরেনকে নিয়ে বেডরুমে যাচ্ছিল, ঠিক ওই সময়ে তার ফোনে একটা কল আসে। ফোনের অপর পাশ থেকে গ্রিল তাকে খুব জরুরি ভিত্তিতে তার নিজের বাড়িতে যেতে বলে। ব্র্যাডলি দেরি না করে দ্রুত গ্রিলের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে ব্র্যাডলি দেখে গ্রিলের সাথে নতুন কয়েকজন লোক বসে রয়েছে যার নাম এলজার। এই এলজার লোকটা মেক্সিকো থেকে এসেছে এবং সে এখানে বড় ধরনের ড্রাগসের ব্যবসা করতে চায়। এলজার কথা বলতে বলতে ব্র্যাডলিকে তার আরো 2 জন সাঙ্গর সাথে পরিচয় করিয়ে দেয় যাদের নাম হচ্ছে রোমান আর প্র্যাডো। এলজার দাবি করে যে এই 2 জন এতটাই ভয়ঙ্কর যে তারা চোখের পলকে মানুষকে কচু কাটা করে মশলে ফেলতে পারে। এলজার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ব্র্যাডলি যখনই মিশনে যাবে এই রোমান আর প্র্যাডো তাকে ছায়ার মতো কাভার দিবে যাতে তাদের ড্রাগসের ডিলগুলো নিখুঁতভাবে পরিচালনা করা যায়। কিন্তু ব্র্যাডলি এই প্রস্তাবে একদমই রাজি হয় না। সে রোমানের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এই ছেলেটা সারাক্ষণ ড্রাগের নেশায় চুর হয়ে থাকে। ব্র্যাডলি সোজাসুজি বলে দেয়, এই মাতালদের আমি সাথে নিতে পারবো না। এরা আমার বিপদ কমানোর বদলে উল্টা বাড়িয়ে দিবে। আমি ড্রাগসের ব্যবসা করতে পারি কিন্তু নেশাখোরদের সাথে আমি কাজ করি না। ব্র্যাডলির এই মুখের ওপর কথা বলা দেখে এলজার বেশ অবাক হয়ে যায়। সে জানায় যে রোমান অনেকদিন ধরে এই লাইনে রয়েছে আর সে দেখতে এমন ভাঙাচোরা হলেও সে কাজে খুবই পটু। কিন্তু ব্র্যাডলির মনের ভেতরে কেমন যেন এক কুপ্রস্তাব আর বিপদের সংকেত বাজতে থাকে। গ্রিল যখন দেখে ব্র্যাডলি কিছুতেই ওই 2 মেক্সিকানকে সাথে নিতে চাচ্ছে না, তখন সে ব্র্যাডলিকে আড়ালে ডেকে নিয়ে যেয়ে বুঝাতে থাকে। গ্রিল বলে, দেখো ব্র্যাডলি, এলজার খুব বড় মাপের মানুষ। এই কাজটা যদি ঠিকঠাক মতো শেষ করতে পারো তবে আমার সাথে তোমার সম্পর্কটাও মজবুত হয়ে যাবে। আর তুমি তো বাবা হতে চলেছ, তাই না? এই মিশনটা সাকসেস করো, তারপর তোমার বাচ্চার জন্মের পর টানা 3 মাসের ছুটি পেয়ে যাবে, সেই সাথে পেয়ে যাবে কারি টাকা। এখানে টাকার কথা চিন্তা না করে 3 মাসের ছুটির কথা শুনে এবং অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ব্র্যাডলি নিজের অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। ফলাফল সে ওই নেশাখোর রোমান আর প্র্যাডোকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে তাদের জীবনে সবথেকে ঝুঁকিপূর্ণ মিশনে। তাদের কাজ ছিল সমুদ্রের মাঝখান থেকে ড্রাগসের একটি বিশাল চালান নিয়ে আসা। তারা প্রথমে একটি হারবারে পৌঁছায় এবং সেখানে একটি ছোট্ট বোট নিয়ে মাঝ সমুদ্রের মধ্যে চলে যায়। সেখানে পৌঁছানোর পরে প্র্যাডো ড্রাইভিং স্যুট পরে পানির নিচে ঝাঁপ দেয়। পানির নিচে গিয়ে সে দেখে বিশাল এক ড্রাগসের কনসাইনমেন্ট চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্র্যাডো চেইনটা কাটার সাথে সাথেই ড্রাগসের ব্যাগগুলো পানির উপরে ভেসে ওঠে। ব্র্যাডলি আর রোমান মিলে সেই ব্যাগগুলো টেনে বোটে তুলতে থাকে আর তড়িঘড়ি করে তারা তীরে ফিরে আসে। তারা যখন ডোকে ফিরে আসে ব্র্যাডলি তার তীক্ষ্ণ চোখ দিয়ে বুঝতে পারে যে এখানে নির্ঘাত পুলিশের টহল চলছে। সে বলে, আমরা যদি এখন 3 জন একসাথে ব্যাগ নিয়ে বের হই তবে নির্ঘাত ধরা পড়ে যাব। তাই সে বুদ্ধি দেয় যে ব্যাগগুলো আপাতত সমুদ্রের এক কোনায় ফেলে রাখা হোক, পরের দিন সুযোগ বুঝে নিয়ে যাওয়া হবে। কিন্তু ওই 2 মেক্সিকান ছিল ঘাড়তারা। তারা ব্র্যাডলির কথা শোনাতো দূরের কথা, উল্টা তারই ওপরে চড়াও হয়। তারা ব্র্যাডলিকে মারধর করে ব্যাগগুলো নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। ঠিক ওই মুহূর্তে ব্র্যাডলি যেটা আশঙ্কা করছিল সেটাই সত্যি হয় আর এক ঝাঁক পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে সেখানে এসে হাজির হয়। পুলিশ দেখা মাত্রই রোমান আর প্র্যাডো পাগলের মতো তাদের দিকে গুলির বর্ষণ করে। চারিদিক তখন শুধু গুলির শব্দ আর কান ফাটানো আর্তনাদ। ব্র্যাডলি চেয়েছিল এই হাঙ্গামা থেকে নিজেকে সরিয়ে নিতে, কিন্তু ঠিক এই সময়ে একজন পুলিশ অফিসার তার কাছে সাহায্য চায়। ব্র্যাডলি কঠিন এক ধর্ম সংকটে পড়ে যায়। সে জানতো যদি এখন সে পালায় তবে তাকে আজীবন পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড হয়ে থাকতে হবে। মুহূর্তের মধ্যে ব্র্যাডলি এক হার হিম করার সিদ্ধান্ত নেয়। সে
সে এক পুলিশ অফিসারের পরে থাকা বন্দুক তুলে নেয় এবং চোখের পলকেই রোমান আর প্র্যাডোকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। সে জানতো যে এই দুইজন যদি জীবিত ধরা পড়ে তবে জেরার মুখে তারা গ্রিলের নাম এবং ব্র্যাডলির নাম ফাঁস করে দিবে। তাই নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে নিজের দলের লোককেই খতম করে দেয়। পুলিশ যখন এই দৃশ্য দেখে তারা ব্র্যাডলিকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে থানায় প্রেরণ করা হয়। গোয়েন্দারা যখন ব্র্যাডলিকে জেরা করতে শুরু করে তারা একদম অবাক হয়ে যায়, কারণ ব্র্যাডলি একদম ঠান্ডা মাথায় তাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। তবে এমনটাও নয় যে সে তার দোষ স্বীকার করে নিয়েছিল, বরং সে পুলিশদের সাথে অদ্ভুত এক মাইন্ড গেম খেলা শুরু করে দেয়। পুলিশের হাজারো জেরার মুখে ব্র্যাডলি ছিল একদম নীরব। সে নিজের মুখ থেকে একটাও শব্দ বের করেনি যার মাধ্যমে তার গ্যাংয়ের কেউ ধরা পড়ে। তবে যেহেতু ব্র্যাডলি দুইজন মানুষকে হত্যা করেছে, বিচারে তার পার পাওয়ারও কোনো উপায় ছিল না। ব্র্যাডলির ঠান্ডা মাথা চাল দেখে জজ সাহেব তাকে পাক্কা 7 বছরের কারাদণ্ড দিয়ে দেয়। ব্র্যাডলিকে যখন জেলে নিয়ে আসা হয় তার শরীরের সব মেটাল জিনিস এমনকি ছোটখাটো জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। তাকে জেলের নীল রঙের ইউনিফর্ম ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় 4 তলার একটি সেলে। সেখানে যাওয়ার পরে তার সাথে দেখা হয় জেলের প্রধান অফিসার অর্থাৎ ওয়ার্ডেন আন্দ্রের সাথে। আন্দ্রে তাকে কড়া গলায় হুঁশিয়ারি দিয়ে বলতে থাকে, এখানে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। ঘন্টি বাজার সাথে সাথে সেল থেকে বের হয়ে লাইনে দাঁড়াবে, একটুও নড়াচড়া করা যাবে না। কিন্তু ব্র্যাডলি এই হুমকি ধামকিতে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে নিজের সেলের মধ্যে ঢুকে যায় আর আরামসে ঘুমাতে শুরু করে। মাঝরাতে যখন জেলের ঘন্টা বাজে তখন সব কয়েদি একদম কুকড়ে গিয়ে সেলের সামনে এসে লাইন, কিন্তু ব্র্যাডলি তখনও স্বপ্নের মধ্যে বিভোর ছিল। কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় যে সকলেই সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে আছে। সে ধীরে সুস্থে এসে লাইনে দাঁড়ায়। ওয়ার্ডেন আন্দে কিন্তু ব্র্যাডলির এই দেরি করে আসাটা ধরে ফেলে। সে ব্র্যাডলির সামনে এসে দাঁড়িয়ে রক্তচক্ষু দেখিয়ে বলতে থাকে, আজকে তোমার প্রথম দিন, তাই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি দেরি হয় তবে বুঝতে পারবে যে এই জেলে আসলে সাজা কতটা নির্মম হয়। অন্যদিকে ব্র্যাডলির স্ত্রী লরেন যখন বাসায় একা ছিল তখন হঠাৎ সে বুঝতে পারে যে তার বাড়ির গেট টপকে কেউ বাসার মধ্যে ঢুকেছে। সে নিজের আর তার সন্তানের কথা ভেবে একটা বন্দুক নিয়ে পজিশন নেয়। ঠিক ওই মুহূর্তে আড়াল থেকে একজন আততায়ী তাকে লক্ষ্য করে অজ্ঞান কলার গুলি ছুড়ে, ফলে লরেন সেখানেই ধপাস করে মাটিতে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। সেই অজ্ঞাত পরিচয় লোকগুলো লরেনকে চ্যাংদোলা করে কিডন্যাপ করে কোথায় যেন নিয়ে চলে যায়। পরের দিন সকালে জেলের একজন স্টাফ ব্র্যাডলিকে এসে জানায় যে তার সাথে একজন ডাক্তার দেখা করতে এসেছে। ব্র্যাডলি অবাক হয়ে ভাবে যে জেলের মধ্যে আমার সাথে ডাক্তার কেন দেখা করবে। স্টাফটি জানায় তার স্ত্রী লরেনের প্রেগন্যান্সিতে কিছু জটিলতা রয়েছে, যার কারণে ডাক্তার জরুরিভাবে তার সাথে কথা বলতে এসেছে। ব্র্যাডলি যখন সেই ডাক্তারের সাথে দেখা করতে যায় তখন সে জানতে পারে যে এই লোকটা আসলে কোনো ডাক্তার নয়, সে হচ্ছে এলজারের হয়ে কাজ করা একজন এজেন্ট। সেই ভুয়া ডাক্তার ব্র্যাডলির মুখের ওপরে বলে দেয়, তোমার ওই বোকামির জন্য এলজারের $3.2 মিলিয়ন মাল পুলিশের হাতে ধরা পড়েছে। এলজার তোমার ওপরে ভয়ানক রকম ক্ষেপে রয়েছে। ব্র্যাডলি বুঝতে পারে তার জীবন এখন অতল গহ্বরে তলিয়ে গেছে, মানে সে যদি জেল থেকে পালিয়েও যায় তবে এলজারের লোকজন তাকে মেরে ফেলবে। সেই ভুয়া ডাক্তার তার পকেট থেকে ফোন বের করে ব্র্যাডলিকে একটি ছবি দেখায়। ছবিটা দেখা মাত্রই ব্র্যাডলির পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে তার অন্তঃসত্ত্বা স্ত্রী লরেনকে কারা যেন বেঁধে রেখেছে। ডাক্তার তখন শয়তানি হাসি দিয়ে বলে, শোনো ব্র্যাডলি, আমাদের বস এলজার তোমার ওপরে ভয়ানক চোটে আছে। যদি নিজের বউ আর বাচ্চাকে জ্যান্ত দেখতে চাও তবে তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। ব্র্যাডলি রাগে ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করে যে তোরা আমার থেকে কি চাস। ডাক্তার তখন আসল চালটা চালে। সে জানায় ব্র্যাডলিকে যেতে হবে এই জেলের সব থেকে খতরনাক জায়গায় সেল ব্লক 99-এ। সেখানে ক্রিস্টোফার ব্রিজ নামক একজন কয়েদি আছে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্র্যাডলির মিশন হলো ওই ব্লকে ঢুকে ক্রিস্টোফারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। কিন্তু সমস্যা হলো ব্র্যাডলি এখন যেই ব্লকে আছে সেখান থেকে ম্যাক্সিমাম সিকিউরিটি জোন অর্থাৎ সেল ব্লক 99-এ যাওয়া একেবারেই অসম্ভব। ডাক্তার তাকে সাফ জানিয়ে দেয়, যদি ক্রিস্টোফারকে না মারো তবে এলজার তোমার বইয়ের পেট থেকে বাচ্চাকে ছিঁড়ে বের করে আনবে। ব্র্যাডলি আর কোনো উপায় না পেয়ে এলজারের এই পৈশাচিক প্রস্তাবে রাজি হয়ে যায়। মিটিং শেষ করে ব্র্যাডলি যখন জেলের মধ্যে ঢুকে সে বুঝতে পারে তাকে এখন এমন কিছু করতে হবে যাতে জেল কর্তৃপক্ষ তাকে ভয়ঙ্কর ক্রিমিনাল মনে করে সেই অন্য ব্লকে পাঠিয়ে দেয়। ঠিক ওই সময় ব্র্যাডলির সামনে পড়ে যায় সেই ওয়ার্ডেন আন্দ্রে। ব্র্যাডলি এক মুহূর্ত দেরি না করে নিজের পায়ের জুতা খুলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আন্দ্রের ওপরে। সে আন্দ্রকে এমন নির্দয়ভাবে মারা শুরু করে যে চারপাশ রক্তে ভেসে যেতে থাকে। আন্দ্রেও পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু ব্র্যাডলি তখন জানোয়ারের
মতো হিংস্র হয়েছিল। সে আন্দ্রকে পিটিয়ে একেবারে আত্মরা করে ফেলে। জেলের বাকি গার্ডরা যখন ছুটে আসে, ব্র্যাডলি বুঝতে পারে শুধু একজনকে মারলে হবে না। তখন সে বাকি গার্ডদের ওপরে তাণ্ডব শুরু করে দেয়। শেষমেশ গার্ডরা বাধ্য হয়ে তাকে ইলেকট্রিক শক দিয়ে জ্ঞান হারানো অবস্থায় মাটিতে ফেলে দেয়। ব্র্যাডলির এই ভয়ঙ্কর হিংস্র আচরণ দেখে গার্ডরা বুঝতে পারে যে তাকে সেই সিকিউরড সেল ব্লক 99 জোনে পাঠাতে হবে, যার ফলে যেটা হওয়ার সেটাই হয়। ব্র্যাডলিকে তাৎক্ষণিক ট্রান্সফার করা হয় ম্যাক্সিমাম সিকিউরিটি সেল ব্লক 99-এ। নতুন জেলে পৌঁছানোর সাথে সাথে ওখানকার ওয়ার্ডেন ব্র্যাডলিকে একদম কড়া হুঁশিয়ে দেয়। সে বলতে থাকে, আগের যেই জেল থেকে তুমি এসেছো সেটা ছিল স্বর্গের মতো, আর এই জেলটা হলো জ্যান্ত একটা নরক। এখানে আমরা তোমাকে 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দেব না। এরপর ব্র্যাডলিকে নিয়ে যাওয়া হয় সেল ব্লক 59-এ। সেলের ভেতরে ঢুকতেই ব্র্যাডলির নাড়ি ভুড়ি একদম উপরে আসার উপক্রম। চারিদিকে পচা বিষ্ঠা আর মলমূত্রের এমন উৎকট গন্ধ যে সাধারণ মানুষ হলে সেখানে দম আটকে তার জান হারাবে। টয়লেটগুলো একদম খোলা, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার নামগন্ধ নেই। আগের কয়েদিরা এই জায়গাটাকে একেবারে নরক বানিয়ে ফেলেছে। ব্র্যাডলি আর কোনো উপায় না দেখে নিজের গেঞ্জিটা খুলে নাকের উপরে শক্ত করে বাঁধে, যাতে এই নরকের ভয়ঙ্কর দুর্গন্ধ থেকে কিছুটা সে রেহাই পায়। এরপর সে ওই নোংরা মেঝেতেই শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন ব্র্যাডলিকে বাইরে বের করা হয়, সে দেখে জেলের উঠানে অনেক কয়েদি এক্সারসাইজ করছিল। সে ধীরে ধীরে সামনের দিকে এগোয়। এরপরে তীক্ষ্ণ নজর দিয়ে সে তার টার্গেটকে খোঁজার চেষ্টা করে। ঠিক ওই সময়ে তার সাথে দেখা হয় এই জেলের এক রহস্যময় কয়েদি, যার নাম ডেরি। ব্র্যাডলি তাকে জিজ্ঞেস করে এই জেলে ক্রিস্টোফার ব্রিজ নামক কেউ আছে কিনা। ডেরি অবাক হয়ে বলে যে সে এই নামে কাউকে চেনেই না। তবে ডেরি তাকে এখানে সাবধান করে দেয় যে অন্য কয়েদিদের সাথে সে যেন বেশি কথা না বলে। কিন্তু ব্র্যাডলির মাথায় তখন একটাই চিন্তা, তার স্ত্রীকে বাঁচাতে হবে। সে ডেরির কথা না শুনে অন্য কয়েদির কাছে গিয়ে আবারও জিজ্ঞাসা করতে শুরু করে। ঠিক ওই মুহূর্তেই শুরু হয় আসল হাঙ্গামা। ওই কয়েদিরা দল বেঁধে ব্র্যাডলির ওপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ব্র্যাডলি তো কোনো সাধারণ মানুষ নয়, এমনিতেই সে গায়ে গতরে একটা দানবের মতো। তারপরেও তার মাথার মধ্যে রক্ত উঠে রয়েছে। সে এক হাতে এক একজনকে ধরে আছাড় মারা শুরু করে। কারো মেরে হাত পা ভেঙে দেয় তো কারো মাথা ফাটিয়ে দেয়। চারিদিকে তখন শুধু আর্তনাদ আর রক্তের হোলি খেলা। এই কাহিনী দেখে জেলের বাকি গার্ডরা পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। শেষমেশ ওয়ার্ডেন নিজে এসে ব্র্যাডলির মাথায় বন্দুক তাক করে তাকে থামাতে সক্ষম হয়। ওয়ার্ডেন বুঝে যায় এই লোকটাকে সাধারণ ছেলে রাখা মানে ভয়ঙ্কর বিপদ। তারা ব্র্যাডলিকে নির্দয়ভাবে পেটাতে পেটাতে তার মুখে একটা কালো মাস্ক পরিয়ে দেয়। এরপর টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে সেই কুখ্যাত সেল ব্লক 99-এর দিকে। এভাবে বেশ অনেকটা পথ ঘষতে ঘষতে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে ব্র্যাডলির চোখ থেকে পট্টি খোলা হয়। এরপর সে যা দেখে তার একদম কলিজা শুকিয়ে যায়। এই সেল ব্লক 99 কোনো সাধারণ জেল নয়, এটা মাটির নিচে এক অন্ধকার বেসমেন্টে তৈরি করা হয়েছে। চারিদিকে নিস্তব্ধতা আর স্যাঁতসেঁতে দেয়ালে পুরোটা জায়গা যেন একটা জ্যান্ত কবরস্থান। এরপরে গার্ডরা এসে তার গায়ের মধ্যে একটা এক্সিকিউশন জ্যাকেট পরিয়ে দেয় আর তাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। সেলের ভেতরে ঢুকতে ব্র্যাডলি দেখে মেঝের ওপরে অসংখ্য কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যাতে সে এক পাও নড়াচড়া করতে না পারে, নড়লে যেন তার পা ছিঁড়ে যায়। কিন্তু ব্র্যাডলি কোনো কিছুই পরোয়া না করে সেই কাচের উপরে বসে পড়ে। অন্যদিকে লরেনের অবস্থা তখন বেশ শোচনীয় হয়ে পড়ে। তাকে একটা ঘুটঘুটে অন্ধকারে আটক করে রাখা হয়েছিল। সেখানে সেই ভুয়া ডাক্তার আর কোরিয়া থেকে আসা এক হাড় হিম করা অ্যাবর্শন এক্সপার্ট লরেনের পরীক্ষা করছে। তারা শুধুমাত্র ব্র্যাডলির সিগন্যালের অপেক্ষা করছিল। কাজ না হলে তারা এই অবস্থা লরেনের গর্ভে থাকা সন্তানকে কেটে টেনে বাইরে বের করে আনবে। মাঝরাতে ব্র্যাডলি যখন সেলের ভেতর থেকে ক্রিস্টোফার ব্রিজের নাম ধরে চিৎকার করতে থাকে, তখন পাশের সেলের এক কয়েদি বলে ওঠে, আরে ভাই, এই নামে এখানে কেউ নেই। ঠিক ওই সময়ে গার্ডেরা এসে ব্র্যাডলিকে বাইরে নিয়ে যায়। ব্র্যাডলি যখন ভিজিটিং রুমে পৌঁছায়, সে নিজের চোখেই বিশ্বাস করতে পারে না। সেখানে তার সামনে বসে আছে স্বয়ং এলজার নিজেই। ব্র্যাডলি অবাক হয়ে চিৎকার করে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এলজার তখন শয়তানি হাসি দিয়ে বলতে শুরু করে, ব্র্যাডলি, তুমি আমার $3.2 মিলিয়ন মাল পুলিশের হাতে তুলে দিয়েছো, তাতেও আমার অতটা রাগ হয়নি। কিন্তু তুমি আমার বোনকে বিধবা করেছো। এই প্র্যাডও ছিল আমার নিজের বোনের স্বামী, আর তুমি তাকে কুকুরের
জানোয়ারের মতো গুলি করে মেরেছো, তাই তোমাকে এই নরকে টেনে আনার জন্য আমি ক্রিস্টোফার ব্রিজের নামে কাল্পনিক চরিত্রের নাটক সাজিয়েছিলাম। আসলে এই জেলে ক্রিস্টোফার ব্রিজ বলে কেউই নেই। আমি নিজেই পুলিশকে ঘুষ দিয়ে গ্রেফতার হয়ে এই জেলে এসেছি শুধু তোমাকে তিলে তিলে মৃত্যু দেখানোর জন্য। এলজার তখন ব্র্যাডলির চোখের সামনে লরেনের ছবিগুলো দেখাচ্ছিল আর অট্টো হাসি হাসছিল আর তাকে বলতে থাকে, একটু পরেই তোর স্ত্রীর গর্ভে থাকা সন্তানকে কেটে টেনে হিস্ট্রে বের করে পা দিয়ে পিষে মেরে ফেলা হবে। তখন ব্র্যাডলির ভেতরে থাকা সেই হিংস্র পশু আবারও জেগে ওঠে। এলজারের লোকগুলো ব্র্যাডলিকে নির্দয়ভাবে টর্চার করে অজ্ঞান করে ফেলে রাখে, কিন্তু তারা জানতো না ব্র্যাডলি মারা যায়নি, সে শুধু সুযোগের অপেক্ষা করছিল আর স্বেচ্ছায় তার লোকজনের কাছে মার খাওয়ার নাটক করছিল। কিছুক্ষণ পরে ব্র্যাডলির জ্ঞান ফিরে আসে, সে শিকল ছিঁড়ে এক জানোয়ারের মতো গর্জন দিয়ে ওঠে। এরপর চুপি চুপি এলজারের লোকদের ঘরে ঢোকে এবং একের পর এক জমদূতের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এক একজনের মাথা থেকে বডি আলাদা করে দিতে থাকে। কাউকে সে খালি হাতেই গলা টিপে ধরে দম বন্ধ করে মেরে ফেলতে থাকে, এমনকি কারো মাথা দেয়ালের সাথে বাড়ি মেরে মগজ বের করে পুরো ফ্লোরে ছিটিয়ে দিতে থাকে। ভাইরে ভাই, এই দৃশ্যটা ছিল একেবারে গা গুলিয়ে দেওয়ার মতো। সে ওই রুমের মধ্যে এমন ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে যে পুরো রুম একদম রক্তের গঙ্গা বয়ে যেতে থাকে। মাত্র কয়েক মিনিট রুমের মধ্যে তাণ্ডব চালিয়ে সবাইকে খতম করার পরে সে পৌঁছে যায় আসল অপরাধী এলজারের রুমে। সে আর কোন রকম সুযোগ না দিয়ে এবার এলজারকে পশুর মতো টর্চার করতে থাকে আর সেই ভুয়া ডাক্তারকে কল দিতে বলে। ব্র্যাডলির এই ভয়ঙ্কর টর্চার সহ্য করতে না পারে এবার এলজার সরাসরি সেই ডাক্তারকে ফোন দেয় আর তাকে সরাসরি জানিয়ে দেয় লরেনের কোনো ক্ষতি না করে তাকে সসম্মানে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। এলজার যখন কলটা কেটে দেয়, ব্র্যাডলি এক মুহূর্ত দেরি না করে এক ঝাটকায় এলজারের পা ভেঙে গুঁড়ো করে দেয়। এমনকি আমরা দেখতে পাই এই শয়তান ডাক্তার লরেনকে গিলের বাড়ির সামনে রেখে এসেছে। লরেনকে দেখা মাত্রই গিল বন্দুক বের করে ওই ভুয়া ডাক্তার আর কোরিয়ার অ্যাবর্শন এক্সপার্টকে কুত্তার মতো গুলি করে খুলি উড়িয়ে দেয়। এরপর গ্রিল সাথে সাথে জেলের ইনফরমেশন সেন্টারে কল করে আর ব্র্যাডলিকে জানিয়ে দেয় যে লরেন বর্তমানে তার কাছে একদম সেফ রয়েছে। এই খবরটা শোনার পরে ব্র্যাডলির চোখের কোণে পানি চলে আসে। আসলে সে কষ্টে নয়, বরং এই কান্নাটা ছিল তার আনন্দের কান্না। এরপর ব্র্যাডলি ফোনের মাধ্যমে লরেনকে বলতে থাকে যে ফোনটা তোমার পেটের ওপরে রাখো, আমি আমার বাচ্চার সাথে কথা বলতে চাই। লরেন ফোনটা পেটে রাখলে ব্র্যাডলি তার অনাগত সন্তানের উদ্দেশ্যে কথা বলে। ব্র্যাডলি তার অনাগত সন্তানকে ফোনের মাধ্যমে বলতে থাকে যে তুমি পৃথিবীতে জন্মানোর পরে সব সময়ে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করবে, কাউকে কখনো ভয় পাবে না। আসলে ব্র্যাডলি এই কথাগুলো বলছিল কারণ সে ইতিমধ্যে বুঝতে পেরেছে যে ব্র্যাডলি যেই জেলের মধ্যে ঢুকে পড়েছে এই জেল থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি জীবিত ফিরেনি, মানে ব্র্যাডলির মৃত্যু নিশ্চিত, যার কারণে সে তার অনাগত সন্তানের কাছে তার শেষ বার্তাটুকু পৌঁছে দেয়। এরপর সে লরেনের সাথে বেশ আবেগঘন কিছু কথাবার্তা বলতে থাকে। তাদের এই আবেগঘন কথাবার্তা তোমার চোখে পানি নিয়ে আসতে বাধ্য। ব্র্যাডলি তার স্ত্রীর কাছ থেকে শেষবারের জন্য বিদায় নিয়ে নেয়। এরপর তার আসল প্রতিশোধ নেওয়ার জন্য এলজারের রুমের দিকে যেতে থাকে। এলজার তখনও মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। ব্র্যাডলি কোনো দয়া মায়া না দেখিয়ে এলজারের মাথাটা এক কোপে ধর থেকে আলাদা করে দেয়। ঠিক ওই মুহূর্তে জেলের সেই খতরনাক ওয়ার্ডেন আর একদল গার্ড সেখানে এসে হাজির হয়। ওয়ার্ডেন এবং গার্ডরা যখন দেখে যে ব্র্যাডলি একদম পাগল হয়ে গেছে, তখন তারা আর কোনো দেরি করে না, কারণ এই ভয়ঙ্কর মানুষকে বাঁচিয়ে রাখা তাদের জন্য মৃত্যুর সমান। ওয়ার্ডেন তার বন্দুক তাক করে আর সরাসরি ব্র্যাডলির কপার বরাবর রেখে ট্রিগারে চাপ দেয়। ধারাম করে একটা বিশাল শব্দ হয় আর ব্র্যাডলির মগজ একদম ছিটে গিয়ে লাগে দেয়ালের সাথে। ব্র্যাডলি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার মুখে ছিল এক তৃপ্তির হাসি, কারণ সে তার স্ত্রী এবং তার অনাগত ছেলেকে বাঁচাতে পেরেছে। আর এভাবেই শেষ হয় এক দুর্ধর্ষ কয়েদির রক্তে ভেজা আত্মত্যাগের কাহিনী। তো বলো কেমন লেগেছে আজকের এই মুভির এক্সপ্লেনেশন? যদি প্রিজন এসকেপ বা জেল কয়েদিদের মুভি তোমাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাও। আমি বাছাই করে করে বেস্ট কয়েকটা মুভি তোমাদের জন্য এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হব। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো একটি মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।